আসসালামু আলাইকুম। এমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2017 সালের বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুটি বোর্ড সলভ করব, দিনাজপুর বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017। তো এই দুটি বোর্ড ইনশাল্লাহ আমরা আজকে সলভ করব। তো আশা করা যায় আজকের লেকচার শেষে তোমরা ভালো করে যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, তাহলে ভবিষ্যতের বোর্ড উদ্যোগ তোমরা নিজেরাই ইনশাল্লাহ সলভ করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের প্রথম বোর্ডটি দেখি। আমাদের প্রথম বোর্ড হলো, তোমরা দেখতে পাচ্ছ সামনে উদ্দীপক, দিনাজপুর বোর্ড 2017 সাল। খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক। জনাব ফয়সাল একটি বাড়ি নির্মাণ করতে চান। বর্তমানে বাড়ি তৈরিতে তার 30 লক্ষ টাকা প্রয়োজন। তার হাতে মাত্র 22 লক্ষ টাকা আছে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে 5 বছর পরে বাড়ি নির্মাণের জন্য তিনি এবি ব্যাংকে ওই 22 লক্ষ টাকা 10% সুদে জমা করলেন। অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি নির্মাণ সামগ্রীর বার্ষিক মূল্য বৃদ্ধির সাধারণ হার 3%। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে উদ্দীপকটা পড়লাম, তোমরা উদ্দীপকটা আশা করি দেখতে পাচ্ছ যে জনাব ফয়সালের বাড়ি তৈরি করতে 30 লক্ষ টাকা প্রয়োজন, অর্থাৎ তিনি যদি আজকে বাড়িটি নির্মাণ করেন তাহলে তার 30 লক্ষ টাকা দরকার হবে। তো তার হাতে এখন 22 লক্ষ টাকা আছে, এটা তার বর্তমান মূল্য। তার হাতে এখন কিন্তু 22 লক্ষ টাকা আছে ক্যাশ ইন হ্যান্ড। তো সে চিন্তা করলেন যে বাড়িটি এখন সে তৈরি করবেন না। কেন? কারণ এখন তো বাড়ি তৈরি করার যে 30 লাখ টাকা সেটা তার কাছে নাই। কারণ এখন যদি সে বাড়িটি তৈরি করে তার 30 লাখ টাকা দরকার, বাট এখন তো তার কাছে আছে মাত্র 22 লক্ষ টাকা। এখন সে চিন্তা করলো যে ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি বাড়িটা 5 বছর পরে বানাই, নির্মাণ করি। তো সে এই ভেবে এই 22 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলেন। 22 লক্ষ টাকা ব্যাংকে 5 বছরের জন্য একসাথে জমা করলেন, অর্থাৎ 5 বছর পর সে ব্যাংক থেকে টাকা উঠাবে। এবং সে ধারণা করতেছে যে এই যে 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা রাখার কারণে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় চক্রবৃদ্ধি সুদে এই 22 লক্ষ টাকা সুদে আসলে 5 বছর পরে একটা বিগ অ্যামাউন্টে দাঁড়াবে। তখন সে বাড়ি তৈরি করতে পারে। বাট এখানে একটা কথা আছে, যে বাড়িটা তৈরি করতে আজকে 30 লাখ টাকা লাগে, 5 বছর পর সেই বাড়িটি নির্মাণ করতে অবশ্যই 30 লাখ টাকার বেশি লাগবে। আমরা জানি যে প্রতি বছর মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্যের প্রতি বছর দ্রব্যমূল্য বাড়তে থাকে। প্রতি বছর দ্রব্যমূল্য পরিমাণ বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বাড়ে। ঠিক আছে? তো এখানে সেটাই বলছে নিচের লাইনে আমরা যদি দেখি যে বার্ষিক মূল্য বৃদ্ধির সাধারণ হার 3%। বার্ষিক মূল্য বৃদ্ধির সাধারণ হার 3%, অর্থাৎ প্রতি বছর জিনিসপত্রের দাম বৃদ্ধির সাধারণ হার 3%, যেটাকে আমরা মুদ্রাস্ফীতির সাথে তুলনা করতে পারি। রডের দাম, সিমেন্টের দাম, বালির দাম। তো এই 3% হওয়ার কারণে অবশ্যই আমাদের যে 30 লক্ষ টাকা যে বাড়িটা তৈরি করতে আজকে লাগে, মুদ্রাস্ফীতির কারণে এই 3%-এর কারণে 5 বছর পর এই বাড়িটি নির্মাণ করতে অবশ্যই একটা বড় অ্যামাউন্ট টাকা লাগবে। তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্দীপকটা। তো আমাদের এখানে ক নাম্বার প্রশ্ন হলো অর্থের সময় মূল্য কি? এটা আমরা জানি, সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় বা তারতম্য ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। খ নাম্বার অনুধাবন, চক্রবৃদ্ধি সুদের হার বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়বে? আমরা জানি যে সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, অর্থাৎ সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে।
চক্রবৃদ্ধি সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। এবং ভালো হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা গাণিতিকভাবে দিবে। এটা আমি লাস্ট কোনো এক লেকচারে দেখিয়েছিলাম, শুরুর দিকে 7-8 নাম্বার লেকচারে হয়তো তোমরা পাবে। অর্থাৎ আয়ের সাথে তোমরা আয় বা সুদের হার প্রথমে 10% ধরলে একটা ভবিষ্যৎ মূল্য ঠিক মানে বের করলাম। তো সকল কিছু অপরিবর্তিত রেখে, অর্থাৎ বর্তমান মূল্য, এন এর মান সবকিছু অপরিবর্তিত রেখে তুমি সুদের হার বাড়াইয়া দেখবা ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, তার মানে ধনাত্মক প্রভাব পড়বে। জনাব ফয়সালের 5 বছর পর বাড়ি তৈরিতে কত টাকা খরচ হবে? জনাব ফয়সালের 5 বছর পর বাড়ি তৈরিতে কত টাকা খরচ হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাড়িটি তৈরি করতে তার 30 লাখ টাকা দরকার। যদি সে বাড়িটি আজকে নির্মাণ করে তাহলে রড, বালি, সিমেন্ট, মজুরি খরচ এভরিথিং টোটাল কস্ট তার লাগবে 30 লক্ষ টাকা। যদি সে 5 বছর পর বাড়িটি নির্মাণ করে, 5 বছর পরে গিয়ে বাড়িটি নির্মাণ করে, তাহলে প্রতি বছর তার কিন্তু রডের দাম, সিমেন্টের দাম, মজুরির হার, টোটাল সবকিছুর বার্ষিক মূল্য বৃদ্ধির হার 3%। তাহলে অবশ্যই 5 বছর পর বাড়ির নির্মাণ খরচ 30 লক্ষ টাকার বেশি হবে। অর্থাৎ আমাদের এই আজকে বাড়ি তৈরির 30 লাখ টাকার ভবিষ্যৎ মূল্য বের করতে হবে 3%। এখানে মূল্য বৃদ্ধির হার, বা আমি এটাকে বলতে পারি চক্রবৃদ্ধি হার। হ্যাঁ, অর্থাৎ 30 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য যদি আমরা বের করি আয়ের মান 3% ধরে, তখন আমরা যে মানটা পাবো সেইটাই হলো আমাদের 5 বছর পরে বাড়ি তৈরির খরচ। ঘ নম্বর প্রশ্ন হলো জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটা মূল্যায়ন করো। জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। অর্থাৎ জনাব ফয়সাল কিন্তু, শিক্ষার্থী বন্ধুরা, জনাব আমাদের যিনি বিনিয়োগকারী বা আমাদের এখানে যে ব্যক্তির নাম বলা আছে, তো জনাব ফয়সাল কিন্তু বাড়ি তৈরি করার জন্য যে 30 লক্ষ টাকা দরকার সেটা কিন্তু সে আজকে সংকুলন করতে পারে নাই, কারণ তার কাছে 22 লক্ষ টাকা আছে। তো এই কারণেই সেই 22 লক্ষ টাকা ব্যাংকে রাখবে এবং ব্যাংক জমাকৃত অর্থের উপর 10% সুদ দিবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা খরচ হবে, অর্থাৎ আমাদের এখানে একটা ভবিষ্যৎ মূল্য বের হবে, ফিউচার ভ্যালু। ঠিক আছে, এখানে আমাদের একটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য বের হবে। বাড়ি তৈরির খরচ 30 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য। তো এখানে এই 22 লক্ষ টাকা যে সে ব্যাংকে জমা রাখলো এবং ব্যাংক যে 10% সুদ দিল, এই 22 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য যদি গয়ের ভবিষ্যৎ মূল্যের সমান বা বেশি হয় তাহলে সে বাড়িটি তৈরি করতে পারবে, আদারওয়াইজ সে বাড়িটি তৈরি করতে পারবে না। তো এই বিষয়টাই আমরা ইনশাল্লাহ এখন সলভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে গ নাম্বারটা সলভ করব। জনাব ফয়সালের 5 বছর পর বাড়ি তৈরিতে কত খরচ হবে, অর্থাৎ 30 লক্ষ টাকার আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। বাড়ি তৈরির নির্মাণ ব্যয়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অর্থাৎ বাড়ি তৈরির ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব। অর্থাৎ বাড়িটি তৈরি করতে এখন যে 30 লাখ টাকা লাগে, 5 বছর পর এই বাড়িটি তৈরি করতে তার কত টাকা লাগে। তাহলে এটা এককালীন নগদ প্রবাহের সূত্র হবে কারণ হলো এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্যের সূত্র কেন হবে, এই ভবিষ্যৎ মূল্যের সূত্র, কারণ সে বাড়িটি কিন্তু একসাথে 5 বছর পর তৈরি করার জন্যই তো সে ব্যাংকে টাকা রাখতেছে, তাই না? রাইট। এখানে আমরা ব্যাখ্যাটা লিখি কি কি মান আমাদের আছে।
এখানে বর্তমান মূল্য অর্থাৎ বাড়ি তৈরি করতে আজকে কত খরচ লাগে? 30 লাখ টাকা। বাড়িটি তৈরি করার নির্মাণ ব্যয় আজকে হলো 30 লাখ টাকা। সুদের হার না লিখে আমরা লিখতে পারি মুদ্রাস্ফীতি হার বা মূল্য বৃদ্ধির হার। মুদ্রাস্ফীতি হার বা মুদ্রাস্ফীতির কারণেই কিন্তু বাড়ি তৈরির নির্মাণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি যে একক সংখ্যার পার্সেন্টকে দশমিকে নিলে এটা ডাবল করে দিতে হয়। মেয়াদ হলো সে বাড়িটি 5 বছর পরে নির্মাণ করবে এবং আমাদের 5 বছর পরের বাড়ি তৈরির ভবিষ্যৎ মূল্য আমাদের এখানে বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। বর্তমান মূল্যকে আমরা পিবি দ্বারা প্রকাশ করি। এখানে মূল্য বৃদ্ধির হার বা মুদ্রাস্ফীতি যেটা আই, মেয়াদ হলো এন, আমাদের বের করতে হবে নির্মাণ সামগ্রীর ভবিষ্যৎ মূল্য। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মানটা বসাবো। $30 লাখ 1+0.03 মূল্য বৃদ্ধির সাধারণ হার, আর বছর হলো 5। তো আমরা এটা একসাথে করতে পারি, ভেঙে ভেঙেও করতে পারি। আমি একসাথেই করে দিচ্ছি ক্যালকুলেটরে। একসাথেও করা যাবে, আবার কি করা যাবে শিক্ষার্থী বন্ধুরা, ভেঙে ভেঙেও এটা আমরা করতে পারি। তো আমরা যদি এই অংশটার মান বের করি ক্যালকুলেটরে, যদি আমরা এই অংশটার মান বের করি শিক্ষার্থী বন্ধুরা, 1+0.03 পাওয়ার 5, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.159274। অনেক মান আসবে, আমরা এখানে 5 ঘর নেব। 1.159227, এটার সাথে আমরা 30 লাখ টাকা গুণ দিয়ে দেব। তাহলে আমাদের বাড়ি তৈরির নির্মাণ ব্যয়ের ভবিষ্যৎ মূল্য বের হবে 34,77,810 টাকা। 34,77,810 টাকা। তো আমরা এখানে লিখতে পারি জনাব ফয়সাল যদি আজ থেকে 5 বছর পরে বাড়িটি নির্মাণ করেন, তবে নির্মাণ খরচ হবে 34,77,810 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পারছি যে বাড়িটি যদি আজকে নির্মাণ না করে সে যদি 5 বছর পরে বাড়িটি নির্মাণ করেন, সেক্ষেত্রে তার নির্মাণ খরচ হবে 34,77,810 টাকা। অর্থাৎ আজকের 30 লাখ টাকার মূল্য নির্মাণ সামগ্রীর বার্ষিক মূল্য বৃদ্ধি হার 3% হওয়ার কারণে 5 বছর পর গিয়ে সেটা দাঁড়াবে 34,77,810 টাকা। আজকে যে বাড়ি তৈরি করতে 30 লাখ টাকার দরকার, সেটা 3% মূল্য বৃদ্ধি হারের কারণে 5 বছর পরে গিয়ে সেম বাড়িটি তৈরি করতে তার 34,77,810 টাকা খরচ পড়ে। ওকে, তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ
ঘ নম্বর প্রশ্ন হলো জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তো 34,77,810 টাকা কিন্তু তার লাগবে বাড়িটি 5 বছর পর নির্মাণ করার জন্য। তো এখন তার কাছে যে 22 লক্ষ আছে সেটা তো এখন সে তো এটা দিয়ে বাড়ি তৈরি করতে পারবেই না। তো এই 22 লক্ষ টাকা সে কি করলো, এই 22 লক্ষ টাকা সে 10% সুদে ব্যাংকে জমা করলো। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য। ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য। জনাব ফয়সালের ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাবো যে বাড়িটি তৈরি করতে সে সমর্থ হবে কিনা। তাহলে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে এবং এটাও এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্র। কেন? কারণ এখানে স্পষ্টভাবে আমাদের বলছে 5 বছরের জন্য সে টাকাটা ব্যাংকে রাখবে, রাইট? তো এখানে আমাদের ব্যাখ্যাটা লিখতে হবে, এখানে কি কি মান দেওয়া আছে। তার কাছে এখন যে 22 লক্ষ টাকা আছে, এখন আছে তার কাছে 22 লক্ষ টাকা এবং ব্যাংক তাকে সুদ দেবে জমাকৃত অর্থের উপরে 10%। 10%কে আমরা লিখতে পারি 0.10, মেয়াদ হলো 5। আমরা জাস্ট জানতে চাচ্ছি যে বর্তমানে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত, অর্থাৎ 22 লক্ষ টাকা সে যে ব্যাংকে 5 বছরের জন্য রাখতেছে এটার ভবিষ্যৎ মূল্য কত দাঁড়ায় 5 বছর পরে গিয়ে, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা মানটা বসাই। 22 লক্ষ টাকা 1 প্লাস দশমিক সুদের হার হলো 10%, আর এন এর মান হলো 5 বছর। তো আমরা এটা ক্যালকুলেটরে যদি করি, বাইশ লক্ষ এই অংশটা যদি আমরা এখন ক্যালকুলেটরে করি শিক্ষার্থী বন্ধুরা, 1 প্লাস দশমিক 10 পাওয়ার হলো 5, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1.6105 1.6105 আমরা একসাথে করলাম শিক্ষার্থী বন্ধুরা, একসাথে করাটাই বেটার। 5 ঘর একসাথেও করতে পারি, আবার আমরা কি করতে পারি ভেঙে ভেঙেও শিক্ষার্থী বন্ধুরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এখন এটা করি, এটার সাথে আমরা 22 লাখ টাকা গুণ দেই, তাহলে আমাদের ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য বের হবে 35,43,122 টাকা। কত বের হলো শিক্ষার্থী বন্ধুরা? 35,43,122 টাকা। অর্থাৎ ব্যাংকে যদি সে টাকাটা জমা করে তাহলে তার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য আসবে 35,43,122 টাকা। এখন আমরা বিনিয়োগ সিদ্ধান্ত দেব। আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা মূল্যায়ন করতে বলছে। বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন বা বিনিয়োগ সিদ্ধান্তটা তার সঠিক হয়েছে না ভুল হয়েছে এটাই আমরা আর কি দেখাবো। আমরা গ থেকে পাইছিলাম কি 5 বছর পরে বাড়ি তৈরি করতে
জনাব ফয়সালের 34,77,410 টাকার, সরি 810 হবে, 34,77,810 টাকার প্রয়োজন হবে। অন্যদিকে ব্যাংকে জমানো অর্থের ভবিষ্যৎ মূল্য হবে, মানে ব্যাংক থেকে সে 5 বছর পরে গিয়ে পাবে কত, 35,43,122 টাকা। তাই তার ব্যাংকে বিনিয়োগ করাটা যথার্থ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিনিয়োগ সিদ্ধান্তটা দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে 5 বছর পরে গিয়ে আমাদের বাড়ি তৈরির জন্য তার দরকার হবে 34,77,810 টাকা। অর্থাৎ যেই বাড়িটা তৈরি করার জন্য আজকে দরকার 30 লাখ টাকা, আমরা গ নাম্বারে দেখেছি মুদ্রাস্ফীতির কারণে বা জিনিসপত্রের দাম বাড়ার কারণে 3% 30% প্রতি বছর বাড়ার কারণে সেটার ভবিষ্যৎ মূল্য দাঁড়ায় 34,77,810 টাকা। আর সে কি করলো, সে আজকের 22 লক্ষ টাকা দিয়ে যেহেতু আজকে বিল্ডিংটি তৈরি করতে পারছে না, এই 22 লক্ষ টাকা সে ব্যাংকে জমা দিল, ব্যাংক 10% চক্রবৃদ্ধি সুদ দিল, যেটার ভবিষ্যৎ মূল্য দাঁড়ায় 35,43,122 টাকা। তো আমরা যদি তুলনা করি যে 5 বছর পরে বাড়ি তৈরি করার খরচ যা দরকার তার চেয়ে ব্যাংকে তার বেশি টাকা থাকবে, অর্থাৎ বাড়ি তৈরি করার খরচ মিটানোর পরেও তার কাছে আরো টাকা হাতে থাকবে, তার যথেষ্ট পরিমাণ হাতে শিক্ষার্থী বন্ধুরা কি টাকা থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা পরের বোর্ড দেখি, কুমিল্লা বোর্ড 2017 সালের অঙ্কটা আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের সামনে কুমিল্লা বোর্ড 2017 সালের উদ্দীপকটা চলে আসছে, আশা করি তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ। মিজান সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান। 10 বছর পর মিজান সাহেবের প্রচুর অর্থের প্রয়োজন হবে, অর্থাৎ 10 বছর পর সে তার ছেলেকে বিদেশে পাঠাবে, 10 বছর পরে তার টাকার দরকার হবে। এই জন্য তিনি কি করলেন, এই জন্য তিনি সঞ্চয়ের পরিকল্পনা শুরু করলেন, অর্থাৎ টাকা জমাতে হবে, যেহেতু 10 বছর পর তার ছেলের বিদেশে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ অর্থ তার দরকার হবে। তো সে কি করলো, আমরা যদি উদ্দীপকটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, সে এবিসি ব্যাংক তাকে 3টি প্রস্তাব দিয়েছে, 3টি অপশন। এবিসি ব্যাংক তাকে 3টি অপশন দিয়েছে। প্রথম অপশন হলো তিনি প্রতি মাসের শুরুতে 7,000 টাকা করে 10% সুদের হারে জমা করবেন। দ্বিতীয় আরেকটি প্রস্তাব হলো প্রতি মাসেই 7,500 করে প্রতি মাসের শেষে 9% সুদের হারে জমা করবেন। আর 3 নম্বর প্রস্তাব হলো এককালীন, আজকে যদি 3 লাখ টাকা জমা রাখে তাহলে 10 বছর পর গিয়ে সে 9 লাখ টাকা পাবে। তো তার সামনে 3টে অপশন শিক্ষার্থী বন্ধুরা। প্রথম অপশন হলো প্রতি মাসের শেষে প্রতি মাসের শুরুতে 7,000 টাকা করে ব্যাংকে রাখবেন, যেটা হলো কিস্তিতে তিনি রাখবেন, তার মানে এটা হলো বার্ষিক। এটা হলো কি শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক। প্রতি মাসেই সে 7,000 টাকা করে রাখবেন, 7,000 7,000 7,000, তার মানে এখানে সমান নগদ প্রবাহ এবং 1 মাস পর পর, তার মানে এটা বার্ষিকই হবে। এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক। আর এটা কোন বার্ষিকী হবে, এটা হবে বকেয়া বার্ষিকী। কেন, কারণ এখানে স্পষ্টভাবে আমাদের কি বলছে, শুরুতে। আমরা জানি প্রতি নির্দিষ্ট সময়ের শুরুতে যদি কোনো কিস্তি দেওয়া থাকে সেটা হয় বকেয়া বা অগ্রিম বার্ষিকী। আর দ্বিতীয় প্রস্তাব হলো 7,500 করে প্রতি মাসের শেষে, এটাও বার্ষিকী, তবে এটা হলো সাধারণ বার্ষিকী কারণ শেষে বলছে। আর 3 নম্বর প্রস্তাব হলো এককালীন যদি সে 3 লাখ টাকা রাখে তাহলে 10 বছর পর 9 লাখ টাকা পাবেন। তার মানে 3 নম্বর প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমাদের দেওয়াই আছে।
কিন্তু প্রথম দুইটা প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমাদের দেওয়া নাই। যদি তিনটাই আমরা বের করতে পারি তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো। ক নাম্বার হলো সময় রেখা কি? সময় রেখা বা টাইমলাইন হলো যেই রেখায় অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দেখানো হয়, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণ প্রক্রিয়া যেই রেখায় প্রদর্শিত হয়, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য যেই রেখায় দেখানো হয় তাকে টাইমলাইন বা সময় রেখা বলে। খ চক্রবৃদ্ধিকরণ বলতে কি বোঝাও? সহজ হিসাব, ভবিষ্যৎ মূল্য বের করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। আর একটু ডিটেলস লিখবা। গ 3 নম্বর প্রস্তাব অনুযায়ী মিজান সাহেবের প্রাপ্য সুদের হার নির্ণয় করো। মানে 3 নম্বর প্রস্তাবে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে 3 লাখ, মেয়াদ দেওয়া আছে 10 বছর, এমনকি ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 9 লাখ। আমাদের বের করতে হবে সুদের হার, অর্থাৎ আই সমান সমান কত সেটা বের করতে হবে। ঘ নাম্বার হলো প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন, উক্তির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার মানে তিনটা প্রস্তাবেরই আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। অলরেডি 3 নম্বর প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য 9 লাখ টাকা দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় প্রস্তাবের যদি আমরা ভবিষ্যৎ মূল্য বের করি, দেন আমরা তিনটার তুলনা করে সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে কোন প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবে। তো এই হলো মোটামুটি প্রশ্ন। আমরা গ নাম্বারটা দেখি। 3 নম্বর প্রস্তাব অনুযায়ী মিজান সাহেবের প্রাপ্য সুদের হার নির্ণয় করো। আর ঘ নাম্বার তো আমরা পরে সলভ করব। 3 নম্বরটা সেক্ষেত্রে বন্ধুরা আমরা আগে সলভ করি। তাহলে এখানে জাস্ট আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা দিয়ে অঙ্কটা সলভ করতে পারি। 1 প্লাস আই, ভবিষ্যৎ মূল্যের সূত্রটাই আমরা লিখলাম। এখানে বর্তমান মূল্য আমাদের কিন্তু দেওয়া আছে সেক্ষেত্রে বন্ধুরা। বর্তমান মূল্য 3 নম্বর প্রস্তাব হলো 3 লাখ টাকা, এমনকি ভবিষ্যৎ মূল্য আমাদের দেওয়া আছে। ভবিষ্যৎ মূল্য হলো 9 লাখ টাকা। আমাদের মেয়াদ দেওয়া আছে, মেয়াদ হলো আমাদের 10 বছর। আমাদের জাস্ট বের করতে হবে সুদের হার। সুদের হার আমাদের বের করতে হবে। সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তো বর্তমান মূল্যকে আমরা পিবি দ্বারা প্রকাশ করি, ভবিষ্যৎ মূল্যকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করি, মেয়াদকে আমরা এন দ্বারা প্রকাশ করি, সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এটা আমাদের বের করতে হবে, রাইট? তো তাহলে আমরা যদি মান বসাই, বা ভবিষ্যৎ মূল্য হলো 9 লাখ সমান সমান বর্তমান মূল্য হলো 3 লাখ দেওয়া আছে, 1 প্লাস সুদের হার আমরা জানি না, সুদের হারটা আমাদের বের করতে হবে। আর এন এর মান আমরা জানি 10 বছর। আমি একটু শর্টকাট করাই দিই, কারণ এই ধরনের অঙ্ক আমরা মোটামুটি অনেক করছি। তো এখানে যদি আমরা এরকম করি, সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করলাম, 3 লাখ রে এই পাশে ভাগ দিয়ে দিলাম। 3 লাখ আমরা এখানে এই অংশটা 3 লাখের সাথে 1 প্লাস আই টু দি পাওয়ার 10 বা 10 এটা গুণ আকারে আছে। 3 লাখটা এই পাশে চলে গেলে, 3 লাখটা যদি এই পাশে চলে যায় এই পাশে, তাহলে এটা ভাগ হয়ে যায়, ভাগ হলে হয় 3। ঠিক আছে? তো এখন আমরা এখানে রুট নিয়ে করতে পারি, বা আমরা জানি 1 প্লাস আই এর উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা যদি এ পাশে চলে যায় তাহলে এটা ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ 1 ভাগ 10 হয়ে যাবে। এটা আমরা জানি। তো এটার মানটা আমাদের বের করতে হবে। আর এটা ক্যালকুলেটরে কিভাবে করব সেই জিনিসটা আমরা জানি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা 3 লিখে পাওয়ার চিহ্ন দিয়ে 1 ভাগ 10 দেব।
আমি সেই জিনিসটাও তোমাদের দেখাই দেব। ক্যালকুলেটরে আমরা কিভাবে করব সেই জিনিসটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। তো আমাদের মানটা আসে 1.1161, 1.1161। তো এটা আমরা কিভাবে করলাম আমি এই পাশে একটু তোমাদেরকে দেখাই দেই। 3 এরকম তোমাদের চিহ্ন আছে ক্যালকুলেটরে, এরকম উল্টা ভি বা পাওয়ার চিহ্ন আছে, পাওয়ার দিয়া 1/10 দিলাম। তো এটা আমরা ক্যালকুলেটরে করব এবং এটা ক্যালকুলেটরে খুবই সহজ সিস্টেমে করা যায়, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো এখন কি আছে, এখানে একটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে বা এখানে আমরা আই এর মান বের করব, তার মানে এখানে আই এর সাথে 1 যোগ আকারে আছে, তো এটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, 1.1161 থেকে এটা মাইনাস হবে। বা যদি আমরা এটা মাইনাস দেই তাহলে এখানে আমাদের কি হবে, 0.1161 হবে। ঠিক আছে, 0.1161। বা তাহলে আমরা আই এর মানটা পেয়ে যাব, বা আই সমান সমান আমরা 100 দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 11.61% চলে আসবে আমাদের আই এর যে মানটা, সেটা আমরা পেয়ে গেলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা আই এর মানটা বের করলাম। খুব একটা কঠিন প্রসিডিউর তা না, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগে প্রচুর করছি। আই নির্ণয়ের বা আই বের করার যে সিস্টেম, সুদের হার বের করার সিস্টেম, এই ধরনের অঙ্ক আমরা প্রচুর করেছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো যে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী মিজান সাহেবের প্রাপ্য সুদের হার 11.61%। অর্থাৎ মিজান সাহেব যদি আজকে 3 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেন, আর ব্যাংক যদি এই 11.61% সুদ দেয়, তাহলে 10 বছর শেষে গিয়ে মিজান সাহেবের ভবিষ্যৎ মূল্য 9 লক্ষ টাকার কাছাকাছি হবে, বা 9 লক্ষ টাকা হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে, বিশেষ করে সুদের হার নির্ণয় বা আয় নির্ণয়, এবং এগুলো তোমরা ইনশাল্লাহ পারবে, এটা আমার বিশ্বাস। তো আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্নে যাব, অর্থাৎ পরের প্রশ্নটা আমাদের কি আছে আমরা একটু দেখি। প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন। প্রথম প্রস্তাবে মিজান সাহেবের সর্বোচ্চ অর্থ পাবেন, এটা আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো প্রথম প্রস্তাবে আমরা যদি দেখি যে মিজান সাহেবের প্রথম প্রস্তাবে মিজান সাহেবের ভবিষ্যৎ মূল্য কত, এটা আমাদের বের করতে হবে, যেহেতু এটা আমাদের দেওয়া নাই। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় প্রস্তাবেরও ভবিষ্যৎ মূল্য বের করব, আর তৃতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য তো আমাদের দেয়াই আছে। তো আমরা যে কাজটা করব, দুইটা প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করব। তো আমরা এখানে লিখি প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য। একটা হলো প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য, আর একটা হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখি দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য। প্রথম প্রস্তাব আর একটা হলো আমাদের দ্বিতীয় প্রস্তাব। তো প্রথম প্রস্তাবের আমরা ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের এখানে সূত্র আছে, আমরা যদি দেখি এখানে কোন সূত্রটা হবে। প্রথম প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু বলছে প্রতি মাসে শুরুতে 7,000 টাকা করে, প্রতি মাসের শুরুতে কি শিক্ষার্থী বন্ধুরা 7,000 করে, তার মানে এটা বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে। এই যে আমরা বকেয়া বার্ষিকীর সূত্র লিখলাম, তোমরা আশা করি সূত্রটা দেখতে পাচ্ছ, এবং এই সূত্রে একটা বাড়তি ঝামেলা আসছে, তোমরা
এই যে একটা বাড়তি অংশ, এই যে বাড়তি ঝামেলাটা কেন আসছে, কারণ হলো এখানে আমাদের প্রতি মাসের শুরুতে বলছে, এই প্রতি মাসের শুরুতে বলার কারণে শিক্ষার্থী বন্ধুরা এই বাড়তি ঝামেলাটা আমাদের এখানে আসছে। এটা হলো প্রথম প্রস্তাবের আমাদের ভবিষ্যৎ মূল্য। এবং এখানে আর একটা বিষয় দেখো, আমাদের আয়ের নিচে কি আসছে, প্রত্যেকটা এসে এম আসছে। এইটা কেন আসছে এটাও তোমরা বুঝতে পারছো। প্রতি মাস বলছে, আমরা জানি চক্রবৃদ্ধি সংখ্যা যখন বছরে একাধিকবার থাকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা যদি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এই ধরনের কথা বলে, তখনই আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই, রাইট। এটা হলো প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য। এখন তাহলে আমরা যদি মান বসাই, আমরা মান বসাইলাম শিক্ষার্থী বন্ধুরা। আমাদের প্রথম প্রস্তাবে আমরা যদি দেখি যে প্রথম প্রস্তাবের ক্ষেত্রে আমাদের কিস্তির মান 7,000 টাকা করে আছে। প্রতি মাসের শুরুতে যে 7,000 টাকা করে দেবে এটা হলো কিস্তির মান। আর সুদের হার হলো 10%, সুদের হার 10% আমরা বসাইলাম। আর প্রতি মাস বলার কারণে এম হবে 12। ঠিক আছে, তো এখন এইটা আমরা ক্যালকুলেটরে করব শিক্ষার্থী বন্ধুরা। এটা যদি আমরা এখানে ক্যালকুলেটরে করি, আমরা এটা ক্যালকুলেটরে যদি করি তাহলে আমাদের মানটা বের হবে। এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের মানটা বের হবে। তো আমরা এটা এখন ক্যালকুলেটরে করব। এই অংশটা আমরা করব আগে, আর পরে এই অংশটা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এটা যদি করি সেক্ষেত্রে আমরা কি করব, আগে দশমিক দশকে আমরা 12 দিয়ে ভাগ দেব। এরপর রেজাল্টকে আমরা 1 দিয়ে যোগ দেব। উপরে আমাদের পাওয়ার আছে 120, এরপর আমরা পাওয়ার চিহ্ন দিয়ে সমান সমান চাপ দিয়ে -1 দেব। এরপর আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দেব, দিয়ে 10.10 ভাগ 12 দেব। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমাদের অ্যান্সার আসবে 204.84498। ঠিক আছে, আমরা 5 ঘর নিলাম। 204.8449788 আছে। যেহেতু দশমিকের পর যে ঘর পর্যন্ত আমরা থামবো, তারপরে 5 বা 5-এর বেশি থাকলে আমাদের 1 যোগ হবে। তাই 9 7-এর পরে আবার 8 থাকার কারণে ওই 7-এর সাথে আমরা 1 যোগ করে দিয়েছি। 204.84498। আর এই অংশটা আমাদের কত আসে, এই অংশটা যদি আমরা করি শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটায় আমাদের আসে 1.1.00833, অনেকগুলো 3 আসে। 1.00833। 12কে আমরা 10.10কে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে পরে 1 যদি যোগ দিই তাহলে এই রেজাল্ট আসবে 1.00833। অনেকগুলো 3 আসবে। যাই হোক, এখন আমরা যদি রেজাল্টটা করি, 7,000 গুণ 204.84498 গুণ 1.00833। তাহলে আমাদের রেজাল্ট আসবে 14,45,859 টাকা। 14,45,859, 14,45,859 টাকা। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথম প্রস্তাব থেকে সে মোট কত টাকা পাবে, 14,45,859 টাকা। সে যদি 7,000 টাকা করে প্রতি মাসে কিস্তি দেয়, তাহলে 10 বছর শেষে গিয়ে সে মোট পাবে 14,45,859 টাকা। যাই হোক, এখন দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমরা বের করবো। সেখানে দ্বিতীয় প্রস্তাবের, প্রথম প্রস্তাবেরটা আমরা বের করছি, এখন আমরা দ্বিতীয় প্রস্তাবেরটা বের করব। তো দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে আমরা যদি দেখি, দ্বিতীয় প্রস্তাবে সে প্রতি মাসে 7,500 করে রাখবে
এবং এইটা হলো প্রতি মাসের শেষে। এটা হলো কি শিক্ষার্থী বন্ধুরা প্রতি মাসের শেষে গিয়ে রাখবে। তাহলে এখানে সাধারণ বার্ষিকী হবে, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা লিখলাম। তো এখানে এই বাড়তি ঝামেলাটা আসবে না, এই যে বাড়তি ঝামেলাটা আসবে না, কেন আসবে না? কারণ এটা সাধারণ বার্ষিকী। কেন সাধারণ বার্ষিকী? কারণ আমাদের এখানে স্পষ্টভাবে বলছে শেষে। তো আমরা এখানে মানটা বসাইলাম। এখানে আমাদের সুদের হার কিন্তু আগে যেটা ছিল সেটা থাকবে না, সুদের হার কিন্তু এখন 9%, আগে 10% ছিল। প্রতি মাসের বলার কারণে আমাদের এম এর মান 12, আর এখানে কিস্তির মান হলো 7500। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে করি শিক্ষার্থী বন্ধুরা, এই মানটা আমাদের এখন ক্যালকুলেটরে বের হবে। আমরা এখানে এই মানটা বসাবো এখন। তো আমাদের এখানে 7500 হবে, এইটা আমাদের চেঞ্জ হবে, আর এখানে বাড়তি ঝামেলা নাই। তো আমরা এখন এটা ক্যালকুলেটরে করি শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটরে করলে আমাদের রেজাল্টটা বোঝা যাবে কত আসে আর কি। তো এখন ক্যালকুলেটরে করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি ভবিষ্যৎ মূল্যে মোটু আগে। তো আমরা এখানে 0.09 কে আগে 12 দিয়ে ভাগ দেব, 0.09 ভাগ 12, রেজাল্টকে আমরা 1 দিয়ে যোগ করব। এরপর আমরা পাওয়ার চিহ্ন দেব 120, রেজাল্ট থেকে আমরা 1 মাইনাস করব। এরপর আমরা একটা ভাগ চিহ্ন দেব, এরপর একটা ব্র্যাকেট দিয়ে আমরা 0.09 ভাগ 12 দিয়ে ব্র্যাকেটটা আমরা কি করব? ক্লোজ করব। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে এখানে 193.5144277 আছে, আমরা 8 দেব। 193.5144277 আছে, তাই আমরা যেহেতু 5 ঘর নিব, তার মানে 2 এর পর 7 এর পর আবার 7 থাকার কারণে আমরা 1 যোগ দিয়ে দেবো। তার মানে 193.51428 আমাদের অ্যান্সার হবে। তো এটার সাথে এখন আমরা 7500 যদি গুণ দেই, তাহলে আমাদের অ্যান্সার আসবে 14,51,357 টাকা। 14,51,357 টাকা। তো এখন আমরা সিদ্ধান্ত দেব শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত তাহলে এখন দিতে হবে যে আসলে আমরা কি করব। আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা এখন আমরা দেব আর কি। বিনিয়োগ বা সিদ্ধান্ত দেই, সিদ্ধান্তটা আমরা এখন দেব শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা যদি দেখি এখানে আমাদের 3টা প্রস্তাবের কিন্তু এখন ভবিষ্যৎ মূল্য আমাদের হাতে আছে। 3টা প্রস্তাবের আমাদের কি শিক্ষার্থী বন্ধুরা ভবিষ্যৎ মূল্য আমাদের হাতে চলে আসছে, রাইট? তো প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমরা পেয়েছি 14,45,859 টাকা, যেটা 10 বছর পরে পাবে। দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমরা বের করছি 14,51,357 টাকা, আর তৃতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য আমাদের প্রশ্নেই দেওয়া ছিল 9 লক্ষ টাকা। তাহলে এইটার ভিতরে সবচেয়ে বেশি কোনটা? আমরা দেখতেই পাচ্ছি যে এইটা সবচেয়ে বেশি, এই প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি। কিন্তু আমাদের মিজান সাহেব আসলে যেটা বলেছেন, মিজান সাহেব বলেছেন যে প্রথম প্রস্তাব থেকে তিনি সর্বোচ্চ অর্থ পাবেন, কিন্তু আসলে তো কথাটা সত্য না। আসলে কথাটা সত্য না, কারণ প্রথম প্রস্তাব থেকে তো সে সর্বোচ্চ পাচ্ছে না, এমনকি তৃতীয় প্রস্তাব থেকেও সে সর্বোচ্চ পাচ্ছে না। ঠিক আছে, এখানে সর্বোচ্চ টাকা কোনটা? সর্বোচ্চ টাকা হলো 14,51,000। দ্বিতীয় প্রস্তাব থেকে আমরা যদি দ্বিতীয় এবং প্রথম প্রস্তাবটা যদি তুলনা করি, যে দ্বিতীয় প্রস্তাব থেকেই কিন্তু সে সর্বোচ্চ টাকা পাচ্ছে। ঠিক আছে, কারণ দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য প্রথম প্রস্তাবের চেয়ে প্রায় 6,000 টাকার মতো বেশি। তো এখন তাহলে আমরা সিদ্ধান্তটা দেই।
যেহেতু মিজান সাহেব দ্বিতীয়, এভাবে দেই, যেহেতু দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি, যেহেতু দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি, তাই প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন, যে কথাটি আছে অর্থ পাবেন, উক্তিটি সঠিক নয়। এটা আমরা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিই মিজান সাহেবের উক্তিটা। আচ্ছা, এটা আমাদের যেহেতু জায়গায় সংকলন হচ্ছে না, এটা ছোট করে এখানে বসাই। আচ্ছা, আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে মিজান সাহেবের প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন, এই উক্তিটা কি সঠিক না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাচ্ছেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাস থেকে মোটামুটি বুঝতে পেরেছি, বিশেষ করে আমাদের সাধারণ বার্ষিকী, বকেয়া বার্ষিকী সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। তো তানজিরুল হোসেন রাব্বি স্যার তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।